সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমার ভিডিও ব্লগ দেখার জন্য। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের গত বছর ঘটে যাওয়া আমাদের দেশের ২০২৪ সালের গণ অভ্যুত্থান নিয়ে। এই গণ অভ্যুত্থানের ফলে সৃষ্টি হয়েছিল আমাদের দেশে মানুষের জন্য এক দারুণ এক সম্ভাবনা। কিন্তু সেই সম্ভাবনা আমরা কতটুকু অর্জন করতে পেরেছি তার নির্মোহ বিশ্লেষণ করার জন্য আজকের এই আলোচনা। পৃথিবীর বিভিন্ন দেশে এরকম গণ অভ্যুত্থান দেখা দিয়েছে এবং গণ অভ্যুত্থানের ফলে পরবর্তীতে যে সমস্ত সরকার গঠিত হয়েছে সেই সরকার কর্তৃক কোনো সময় ভালো শাসন, কোনো সময় মন্দ শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোন দিকে যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের মূল বিবেচ্য বিষয়। আমরা বিভিন্ন দেশের উদাহরণ টেনে আনবো এই কারণে যে তার ফলে আমরা যে তুলনামূলক বিশ্লেষণ দাঁড় করাবো তাতে আমরা একটা ফোরকাস্ট করতে পারবো যে আমাদের দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশকে কোন দিকে নিয়ে যেতে সক্ষম হবে বা হচ্ছে। তারা কি সফল হবে নাকি ব্যর্থতায় পর্যবসিত হবে সে বিষয়ে একটা সম্যক ধারণা লাভের চেষ্টা করব। আমাদের মতো এরকম আহ, যে এরকম গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল দক্ষিণ আফ্রিকাতে। দক্ষিণ আফ্রিকাতে কয়েক শতাব্দী ব্যাপী ৩৪২ বছরের শাসন ছিল। কৃষ্ণাঙ্গদের নিয়ন্ত্রিত করত শ্বেতাঙ্গরা, অর্থাৎ এখানে বর্ণভিত্তিক শাসন ব্যবস্থা ছিল। এবং আমরা সবাই জানি শান্তিতে নোবেল বিজয়ী নেলসন ম্যান্ডেলার নাম। তিনি দীর্ঘ ২৭ বছর কারাভোগ করেছেন। তবে সেই কারামুক্তির পরে তিনি আসলে কোনো প্রতিহিংসার রাজনীতিতে জড়াননি। তিনি নিজে প্রেসিডেন্ট হয়েছেন এবং তার সাথে প্রধানমন্ত্রী রেখেছেন যাদের দ্বারা তিনি কারান্তরীণ হয়েছিলেন সেই শ্বেতাঙ্গ একজন ব্যক্তিকে। এবং তিনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের মাধ্যমে দেশে এমন একটা শাসন ব্যবস্থা পরিচালনা করলেন যাতে দক্ষিণ আফ্রিকা তারপর থেকে আর কোনো বর্ণ বিভেদ সেভাবে দেখা দেয় নাই এবং তারা সুখে শান্তিতে একটা উন্নত দেশের দিকে ধাবিত হচ্ছে। তেমনি আরও উদাহরণ টানা যেতে পারে আমাদের পাশের একটি দেশ, এশিয়ারই একটি দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুর। সিঙ্গাপুরের সিঙ্গাপুর খুব ক্ষুদ্র একটি রাষ্ট্র, একটি নগর রাষ্ট্র বলা যায়, আমাদের থেকে আয়তনে অনেক ছোট। কিন্তু এই সিঙ্গাপুর এখন পৃথিবীর উন্নত একটা দেশের মধ্যে অন্যতম। কারণ তাদের যে শাসক, সে ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করার পরে লি কুয়েন নামের যে শাসক, ওনার বিরুদ্ধে নির্বাচনে বিভিন্ন রকম তছরূপের অভিযোগ থাকলেও তার যে শাসন ব্যবস্থা, তার যে নৈতিক ব্যবস্থা, দুর্নীতির বিরুদ্ধে অভিযান, প্রশাসনিক কাঠামোগত উন্নয়ন এবং সামগ্রিক যে শাসন ব্যবস্থা, সে তার ফলে সিঙ্গাপুরকে তিনি নিয়ে গেছেন সম্ভাবনার এক অপার দ্বার প্রান্তে, যা বিশ্বের অন্যান্য দেশের জন্য একটা রোল মডেল হিসেবে আজও পরিগণিত হচ্ছে। সুতরাং সিঙ্গাপুরের নির্বাচনীয় বিভিন্ন সংশয় ছিল, সেখানে ঠিকমতো মানুষ ভোট দিতে পারে নাই। কিন্তু যে লিকুয়েন সেই দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এমন শাসন ব্যবস্থা পরিচালনা করলেন তার ফলে দেখা দিল সামাজিক উন্নয়ন, পারিবারিক উন্নয়ন এবং মানুষের ব্যক্তিক উন্নয়ন। সামগ্রিকভাবে দেশটি উন্নত রাষ্ট্রে পরিণত হল স্বল্প কয়েক বছরের মধ্যে। তারপরে আমরা আলোচনা করতে পারবো শ্রীলঙ্কার কথায়। শ্রীলঙ্কার ইতিহাসটা খুব আমাদের কাছাকাছি সময়ে, এই মাত্র ২০২২ সালে দেশটি আহ, এক প্রকার দেউলিয়া হয়ে গেছিল। তাদের কাছে কোনো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল না। তাদের খাবারের জন্য মানুষকে হাহাকার করতে হয়েছে। তবে সেখানে সরকারের দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছিল সকল প্রকারের জনগণ এবং সেই ফুঁসে ওঠার কারণেই একসময় তুমুল জনপ্রিয় সরকার, রাজাপাকসে পরিবারের নিয়ন্ত্রিত সরকার, তারা দেশ ছেড়ে অন্যত্র গমন করে এবং ২ বছর তত্ত্বাবধায়ক সরকার থাকার পরবর্তীতে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি শ্রীলঙ্কায় একটা দারুণ একজন শাসকের আবির্ভাব হয়েছে। তিনি হচ্ছেন কুমারা দিসানায়েকা। তিনি একজন কমিউনিস্ট ব্যক্তি, কিন্তু তার নিয়ন্ত্রিত সংসদে সব দলের
সব দলের প্রতিনিধি রয়েছেন এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করে ভোটের মাধ্যমে জয়লাভ করে এসেছেন। এবং বিগত সরকার যে রাজাপাকসে পরিবারের বিরুদ্ধে যে বিভিন্ন অভিযোগ, দুর্নীতি, পরিবারতন্ত্র, অর্থনীতি ধ্বংসের ক্ষেত্রে, রাষ্ট্র কাঠামো ধ্বংসের ক্ষেত্রে যে সমস্ত অভিযোগ আছে সব কিছুরই বিচার সমসময়ে চলছে এবং সেখানে নিশ্চিত করা হচ্ছে যে বিচারটা যেন বিচারিক আদালতে কোনো প্রভাব যেন সরকার সেখানে না রাখে। যথাযথ বিচার নিশ্চিত করা সরকারের প্রধানতম দায়িত্ব হিসেবে সেখানে গৃহীত হচ্ছে। সুতরাং দেখা গেছে তাদের যে অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল ২০২২ সালে, যেখানে মূল্যস্ফীতি ৭০% ছিল, ২০২৪ সালের শেষে এবং ২০২৫ সালের দিকে এসে সে মূল্যস্ফীতি এখন মাইনাস অর্থাৎ নেগেটিভ ফিগারে চলে এসেছে। এখন সব কিছু পণ্যের মূল্য মানুষের হাতের মধ্যে। সুতরাং একটা সুন্দর শাসন যদি করা যায় তাহলে যে কোনো পরিস্থিতিতে যে কোনো দেশের উন্নয়নই করা সম্ভব। পাশাপাশি এরকম উদাহরণও আমাদের সামনে আছে। আমাদের আরব বসন্ত সৃষ্টি হয়েছিল ২০১১ সালে এবং আরব বসন্ত সৃষ্টির পিছনে যে দেশটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল এবং সবার আগে যে দেশটির নাম উচ্চারিত হবে সেটা দেশটি হচ্ছে আফ্রিকা মহাদেশের মুসলিম প্রধান একটি দেশ, আপনার তিউনেসিয়া। তিউনেসিয়ায় ২০১১ সালে যে আরব বসন্ত সৃষ্টি হয়েছিল তখন সকল প্রকার মানুষ জনতার বিদ্রোহের ও গণ অভ্যুত্থানের ফলে সে দেশের স্বৈরশাসক জয়নাল আবেদিন বেন আলী তিনি সে দেশ ছেড়ে সৌদি আরবে চলে আসেন এবং সেই দেশের ক্ষমতা গ্রহণ করে তখনকার স্বৈরশাসকবাদ দিয়ে নির্বাচিত সরকার। কিন্তু তারপর থেকে ২০২১ থেকে ২০২৫ পর্যন্ত এখনো পর্যন্ত সেই দেশে শান্তি ফিরে আসে নাই। কারণ যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আপনার গণ অভ্যুত্থান পরিচালিত হয়েছিল সে লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে সে দেশটি বিচ্যুত হয়ে যায় এবং বলা যায় ২০২১ সাল থেকে আবার স্বৈরশাসনের ভিতরে চলে এসেছে দেশটি। সুতরাং এখানে আমরা যে দেশগুলোর কথা বললাম সেইখানে দুইটা ধরনের বিষয় এখানে উপস্থিত। কোনো কোনো দেশ গণ অভ্যুত্থানের ফলে সফল হয়েছে, আবার কোনো কোনো দেশ ব্যর্থ হয়েছে। আমাদের দেশটিও সেরকম ২০২৪ সালে গণ অভ্যুত্থানের পরে সেরকম একটা সিচুয়েশন আমরা পার করছি। তবে আমরা কোন দিকে যাব সেটা আমরা বুঝতে পারছি না। কারণ আমাদের দেশে যারা ছাত্ররা ২০২৪ সালে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছে গণ অভ্যুত্থানে, তারা ক্ষমতা এখন আঁকড়ে ধরে বসে আছে। শ্রীলঙ্কায় কিন্তু এমনটি হয়েছিল না। যারা ছাত্র এবং জনতা গণ অভ্যুত্থান করেছিল তারা কিন্তু গণ অভ্যুত্থান সফল হওয়ার ফলে তারা যার যার কাজে সবাই ফেরত গেছিল। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে গণ অভ্যুত্থানের ফলে যে শ্রেণীটির উদ্ভব হয়েছে, অর্থাৎ ছাত্র জনতা নামধারী যে ব্যক্তিরা এবং তাদের ক্ষমতায়নের ফলে যে শাসন ব্যবস্থা চালু হয়েছে এবং যারা ক্ষমতায় বসেছেন তাদের দ্বারা নির্বাচিত বলা যাবে না, মনোনীত হয়েছেন, তারা কিভাবে দেশ চালাচ্ছেন। তারা সেই বিগত স্বৈরশাসকের যে দুর্নীতি, কাঠামোগত প্রশাসনিক দুর্বলতা ইত্যাদি যেভাবে চলছিল সমাজ ব্যবস্থা, তার থেকে আরও খারাপ অবস্থার দিকে প্রতিনিয়ত বাহিত হচ্ছে। সুতরাং এক্ষেত্রে আমরা তেমন একটা আশাব্যঞ্জক পরিস্থিতি সিচুয়েশনে যেতে পারছি না যে আমাদের দেশটি যে বিগত ১৫-১৬ সাল ১৫ থেকে ১৬ বছর ধরে যে একটা খারাপ অবস্থায় ছিল, একটা খারাপ শাসন ব্যবস্থার মধ্যে ছিল, দুর্নীতিগ্রস্ততার মধ্যে ছিল, সেখান থেকে যে আমরা ভালো কিছু পাচ্ছি বা পাবো, সেখান থেকে আমাদের যে ছাত্র এবং তরুণেরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন সব কিছুর সম্ভাবনা, নতুন বাংলাদেশ গঠনের আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে। কিন্তু দিনকে দিন বিগত ১১ মাসে অর্থাৎ প্রায় ১ বছর হতে গেল, সেই ১ বছরে তারা আমাদেরকে, আমাদের চিন্তা চেতনাকে, আমাদের ধারণাকে তারা ব্যর্থ প্রমাণিত করতে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কাজ করছে। তারা জড়িয়ে পড়ছে সেই বিগত সরকারের আমলে যতগুলো খারাপ কাজে করে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল,
সেই খারাপ কাজগুলো, যেমন সমাজে দুর্নীতি এখনো বিদ্যমান, এবং দুর্নীতির পরিমাণ যে বেড়েছে ছাড়া কমেনি একটু। সমাজে নৈরাজ্য, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি, তার অবনতিতে মানুষের জীবন এক প্রকার থমকে আছে। এখন মানুষ এর থেকে মুক্তির উপায় খোঁজার চেষ্টা করছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে সাথে ব্যবসা বাণিজ্যে এমন নিম্নগামিতা দেখা দিয়েছে, নিত্য নৈমিত্তিকভাবে কলকারখানাগুলো উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে, এবং উৎপাদন বন্ধ হয়ে গেলে সাথে সাথে মানুষজন কর্মসংস্থান হারাচ্ছে। কর্মসংস্থান হারানোর সাথে সাথে যে ব্যাপক শ্রেণীর কর্মচারীরা কর্মসংস্থান হারাচ্ছে, তারা নতুন কর্মসংস্থানের তো তাদের ব্যবস্থা হচ্ছে না। এই জন্য তারা তাদের জীবিকা নির্বাহ করার জন্য তারা জড়িয়ে পড়ছে বিভিন্ন ধরনের মানে খারাপ কাজে। সেজন্য সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে, পারিবারিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। মানে আমরা ভিতরের থেকে মানুষ আসলে কেউই সুখী নেই, সবাই ভিতরই একটা বিশৃঙ্খলা বিরাজ করছে। তাছাড়া বিভিন্ন যে ইস্যুগুলো সৃষ্টি হচ্ছে, সেই ইস্যুগুলো সরকার সমাধান করার চেষ্টা না করে তারা বিভিন্ন বিষয়ে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন লোকের পরে দোষ চাপানোর চেষ্টা করছে। সেগুলো সুষ্ঠু সমাধান না করে উল্টে যদি দোষ চাপানো হয়, তাহলে সে বিষয়গুলো আপনার উদ্ভব হচ্ছে, যেগুলো সমাধান করা আশু দরকার, সেগুলো সমাধান না করে একজনের উপর দোষ চাপিয়ে দিয়ে আত্মতুষ্টিতে ভোগার এক খুব মারাত্মক রোগ দেখা যাচ্ছে, এবং এই রোগের ফলে অসুস্থ হয়ে যাচ্ছে পুরো জাতি। এবং এই জাতি যে আস্তে আস্তে আইসিইউ থেকে, মুমূর্ষু অবস্থায় থেকে পুরো আপনার কবরস্থানের যাওয়ার পর্যায়ে চলে যাচ্ছে, সেটা আমাদের সাধারণ মানুষ আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের নীতি নির্ধারকরা ঠিকমতো বুঝতে পারছে না। তারা বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমাদের কে মাতিয়ে রাখছেন, আমাদেরকে আন্দোলিত করছেন, এবং সামনের ভবিষ্যতে আমাদেরকে একটা চরম নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিচ্ছেন। সে বিষয়ে আমরা মোটামুটি আঁচ করতে পারছি। এখন এই বিষয় থেকে উত্তরণের উপায় হিসেবে সকল রাজনৈতিক দলের সাথে আমাদের বর্তমান সরকার আলাপ আলোচনা করছে, কিন্তু সে আলাপ আলোচনার গতি এতটাই স্লো, এর ফলে কোনো যে উত্তর উন্নতির কোনো সম্ভাবনা তো আসছেই না। আবার এই সমস্ত বিষয়গুলা উন্নতির থেকে অবনতির দিকে বেশি ধাবিত হচ্ছে। এখন সামনের দিকে কি হবে, আপনারা সবাই নিজেদের মতামত জানাবেন, এবং আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে, এবং আপনাদের গ্রহণযোগ্য মতামত, সমালোচনা আমার ভিডিও বা সামনের ভিডিওগুলো উন্নয়নে আরও ব্যাপক ভূমিকা পালন করবে। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।